দুই দশক পর ক্ষমতার কেন্দ্রে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিপুল ভোটের জয়ের পর এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন, কেমন হবে বিএনপির নতুন মন্ত্রিসভা? নবীনদের প্রাধান্য পাবে নাকি প্রবীণদের অভিজ্ঞ হাতেই থাকবে রাষ্ট্র পরিচালনার ভার? কেবল দলীয় নেতারাই থাকবেন নাকি সমমাননা জোট সঙ্গীদেরও জায়গা দেওয়া হবে? রাজধানী থেকে তৃণমূল সবখানেই এখন একটাই আলোচনা। দলীয় সূত্র বলছে এবারে মন্ত্রিসভায় চমক থাকবে, কিন্তু সেই চমক কি চেনামুখ নাকি একেবারেই নতুন সমীকরণ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ বিরতির পর ক্ষমতায় আসা যে কোনো দলের জন্যই প্রথম মন্ত্রিসভাই ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করে, তাই সিদ্ধান্তে থাকবে হিসেব নিকেশ, ভারসাম্য এবং বার্তা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, 15 ফেব্রুয়ারি হতে পারে শপথ গ্রহণের সম্ভাব্য দিন। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি শুরু করেছে। সবকিছু মিলিয়ে রাজধানীতে এখন টান টান উত্তেজনা। প্রশ্ন উঠছে, রাষ্ট্র পরিচালনার প্রথম সারিতে কারা থাকবেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে অর্থনীতি। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, বিনিয়োগ স্থবিরতা, এসব কাটিয়ে অর্থনীতিকে সচল করা কি সহজ হবে? আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন, এসবই বা কিভাবে সামলাবে নতুন সরকার? ঝড়ের পর নৌকা ভাসাতে মাঝির কৌশল লাগে, এখন সেই কৌশল দেখানোর পালা বিএনপির। দলীয় মহলে প্রায় নিশ্চিত ধরা হয়েছে, তারেক রহমানই হচ্ছে আগামীর প্রধানমন্ত্রী। তাকে ঘিরেই আবর্তিত হবে সরকারের নীতি ও কৌশল। তবে আরেকটি বড় প্রশ্ন, মির্জা ফখরুল কি মন্ত্রিসভায় থাকবেন নাকি তাকে ভিন্ন কোনো সাংবিধানিক দায়িত্বে দেখা যাবে? গুঞ্জন আছে তাকে রাষ্ট্রপতির দায়িত্বেও দেখা যেতে পারে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। মন্ত্রিসভা গঠনে নবীন প্রবীণদের সমন্বয় ঘটতে পারে বলে জানা গেছে। অভিজ্ঞতার পাশাপাশি বিবেচনায় আনা হবে যোগ্যতা ও দক্ষতা। পুরনো চাল ভাতে বাড়ে, কিন্তু নতুন রক্তে গতি আসে, এই প্রবাদই যেন ঘুরছে দলীয় অন্তর্মহলে। ফলে স্থায়ী কমিটির অনেক সদস্যই মন্ত্রিসভায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় রয়েছেন সালাউদ্দিন আহমেদ, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অথবা ডক্টর এজেডএম জাহিদ হোসেন। অর্থ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা যেতে পারে সাবেক বাণিজ্যিক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইকবাল হাসান মাহমুদ টুকুর নামও শোনা যাচ্ছে। আরও একটি চমক হতে পারে, ভোটে অংশ না নিয়েও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। প্রশ্ন উঠছে, এই কৌশল কি প্রশাসনিক দক্ষতা বাড়াবে নাকি রাজনৈতিক বিতর্ক উস্কে দেবে? মন্ত্রিসভায় যুক্ত হতে পারে দলে আনুষ্ঠানিক পদ না থাকা দক্ষ পেশাজীবীরাও। আইন প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, যিনি সম্প্রতি নির্বাচনে জয়ী হয়েছেন। এছাড়া দীর্ঘদিন লন্ডনে তারেক রহমানের সঙ্গে থাকা কোনো বিশেষজ্ঞ বা বিশ্বস্ত ব্যক্তিকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। তবে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে জনমানুষের প্রত্যাশা। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর মানুষ চায় স্থিতিশীলতা, স্বস্তি এবং সুশাসন। প্রশ্ন একটাই, নতুন মন্ত্রিসভা কি সেই আস্থা ফিরিয়ে আনতে পারবে নাকি শুরুতেই দেখা দেবে সমালোচনা ও চাপ? রাজনৈতিক অঙ্কনে এখন চলছে লবিং তদবির, হিসেব নিকেশ এবং সম্ভাবনার অঙ্ক। কে পাবেন কোন মন্ত্রণালয় তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কিন্তু শেষ কথা বলবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাস্তবতা, দক্ষতা ও রাজনৈতিক ভারসাম্য, এই তিন সমন্বয় ঘটিয়ে কেমন দল গড়েন তিনি, সেটি নির্ধারণ করবে নতুন সরকারের গতিপথ। কারণ শেষ পর্যন্ত মন্ত্রিসভা শুধু কয়েকজন ব্যক্তির নামের তালিকা নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা। সকাল থেকেই বোঝা যায় দিন কেমন হবে, তাই শপথের মঞ্চে দাঁড়ানো মুখগুলোই বলে দেবে আগামী দিনের বাংলাদেশের গল্প।